নতুন এসএসসি নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময় এখনও হাতে থাকার কারণে রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি বোর্ড অনেক দেরি করছে। তাদের হাতে যেহেতু সময় রয়েছে, তারা এখনও ভাবনা চিন্তা করছে, তারা এখনও সিদ্ধান্তে উপনীত হতে পারছে না কিভাবে তারা এই রিক্রুটমেন্ট করবে, কীরকম নোটিফিকেশান তারা নিয়ে আসবে। কেননা এখানে একদিকে যেমন চাকরি চলে গিয়েছে, অপরদিকে তেমনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় বলা চলে 9 বছরের বেশি সময় ধরে নতুন কোনো রিক্রুটমেন্ট হয়নি। একদিকে চাকরি হারানোর ক্ষোভ, অপরদিকে নতুন রিক্রুটমেন্ট না হওয়ার কারণে ক্ষোভ। এই দুয়ের ক্ষোভের পরে কিন্তু মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এসএসসি রাজ্য সরকার। সে কারণে তারা চাইছে এমন এক পদ্ধতিতে নিয়োগ করতে, এমন এক ধরনের রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে আসতে যেখানে উভয় পক্ষকেই সামলানো যায়, উভয় পক্ষকে সন্তুষ্ট রাখা যায়। যে কারণে তারা কিন্তু নতুন নোটিফিকেশান আনার ব্যাপারে অনেকটাই চিন্তা ভাবনা করছে, সিদ্ধান্ত নিতে দেরি করছেন। আর এই রকম একটা মুহূর্তে দাঁড়িয়ে যত দেরি হচ্ছে নতুন নোটিফিকেশান পাবলিশের, যত দেরি হচ্ছে গেজেট পাবলিশের, যত দেরি হচ্ছে নতুন নিয়োগ পদ্ধতি প্রকাশের, ততই কিন্তু বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন মতামত প্রকাশ করছেন। এসএসসিকে কেন্দ্র করে এই মুহূর্তে দুটো পৃথক দলের সৃষ্টি হয়েছে। এক দল বলছেন যে না, 2016 যে সকল ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকেই কেবল নিয়ে এবারের এসএসসি হবে, তাদেরকে নিয়েই কেবল এবারের এসএসসি অনুষ্ঠিত হওয়া উচিত। তাদের এইটাই অভিমত, তারা এরকম হওয়া উচিত বলেই মনে করছেন। আবার অপরদিকে নতুন পক্ষ যারা বলছেন যে না, এসএসসির ক্যান্ডিডেটরা এখানে যেমন অংশগ্রহণ করবেন 2016 সালে, তাদের সঙ্গে 16 সালের পর থেকে যারা অপেক্ষায় রয়েছেন এসএসসির জন্য তারাও যেন অংশগ্রহণ করতে পারেন, তাদেরও এখানে অংশগ্রহণ করতে দেওয়া উচিত বলে তাদেরও বিশ্বাস, তাদেরও কিন্তু মতামত। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি বলবো যে উভয়কেই এখানে এসএসসিতে সুযোগ দেওয়া উচিত। একদিকে 16 সালের যে সকল ক্যান্ডিডেট চাকরি হারিয়েছেন তাদের যেমন একটা চাপ রয়েছে, পাশাপাশি 16 সালে যারা অংশগ্রহণ করেছিলেন কিন্তু চাকরি পাননি, নট কল ফর ভেরিফিকেশান দেখেই তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়েছে, এমনকি তারা পরীক্ষায় কত নম্বর পেয়েছেন সেটা পর্যন্ত জানা তাদের সুযোগ হয়নি, সৌভাগ্য হয়নি। কেবল নট কল ফর ভেরিফিকেশান দেখেছেন, তাদের মার্কশিট কিংবা ওএমআর শিট দেখা তো দূরের কথা, কোনো কিছুই তারা জানতে পারেননি। তাহলে তাদেরও তো এখানে পরীক্ষা দেওয়ার যেমন একটা সুযোগ আসছে, ঠিক তেমনই আবার কিন্তু নতুনরা যারা দীর্ঘ 9 বছর ধরে বসে রয়েছেন, যাদেরকে শোনানো হয়েছে যে এই কেস না মিটলে তাদেরকে অংশগ্রহণ করার তাদের সুযোগ আসবে না, নতুন করে নোটিফিকেশান আসবে না, নতুন করে এসএলএসটি হবে না, তাহলে তাদের ক্ষেত্রেও এটা একটা সুযোগ হওয়া দরকার। এক কথায় আমরা সকলেই 26,000-এর কথা নিয়ে ব্যথিত, চিন্তিত, কেননা তাদের চাকরি গেছে। খুব ভালো কথা যে তাদের নিয়ে আমরা সকলে চিন্তিত। ঠিক তেমনই আবার যারা নট কল ফর ভেরিফিকেশান দেখে রয়েছেন তাদের মনের অবস্থাটা একটু ভাবা দরকার। আবার ঠিক একইভাবে যারা 25 সালে পর্যন্ত 16 সাল থেকে অপেক্ষা করে বসে রয়েছেন, একটা বারো এসএসসি দেওয়ার তাদের সুযোগ হলো না, যেখানে এই দীর্ঘ 9 বছরে কম করে 7 থেকে 8 বার তাদের এসএসসি দেওয়ার সুযোগ হওয়ার কথা। সব মিলিয়ে কিন্তু এখানে বলবো একটাই সমাধান, একটাই সূত্র হওয়া উচিত, সেটা হলো সকল ক্যান্ডিডেটদের অংশগ্রহণ করানো। আর এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন আর মাত্র 2 সপ্তাহ সময় রয়েছে নোটিফিকেশান পাবলিশের লাস্ট ডেট বয়ে যাওয়ার, ঠিক তখনই কিন্তু আমরা এখনও পর্যন্ত যে সকল আপডেট আমরা পাচ্ছি তা থেকে আমরা এখনও পর্যন্ত 100% শিওর নই যে নতুনদের অংশগ্রহণ করতে দেওয়া হবে কি না। আলটিমেট এখানে পরীক্ষা কিভাবে হবে সেটাও আমাদের কাছে পরিষ্কার নয়, কেননা এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনো রকম আপডেট দেয়নি, কোনো রকম আপডেট ঘোষণা করেনি। কিছু কিছু তথ্য আমরা পাচ্ছি, এসএসসির দোরগোড়ায় উঁকি মারলে, এসএসসির দোরগোড়ায় আড়ি পাতলে কিন্তু কিছু কিছু তথ্য আমাদের কাছে ভেসে আসছে। সেটা কিভাবে আসছে, কে বলছে, কারা বলছে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু কিছু তথ্য পাওয়া যাচ্ছে, যে তথ্য থেকে আমরা বুঝতে পারছি যে এখানে পিটি হওয়ার সম্ভাবনা রয়েছে, যে তথ্য থেকে আমরা বুঝতে পারছি যে এখানে 2টো পরীক্ষা হওয়ার কথা রয়েছে, যে তথ্য থেকে আমরা খুঁজে পাচ্ছি যে 2016 সালের জন্য আলাদা করে পরীক্ষা হবে, তাদের জন্য আলাদা করে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোবে, আবার 16 পরে নতুন ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোবে, তাদের জন্য আলাদাভাবে পরীক্ষা হবে। আবার কখনো আমরা জানতে পাচ্ছি যে 2016 সালের ক্যান্ডিডেটরা 2টো পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, তারা তাদের এই 16 সালের পরীক্ষাটা যেমন দেওয়ার সুযোগ পাবেন, ঠিক তেমনই আবার নতুনদের সঙ্গে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তারা বলছেন যে 2016 সালের ক্যান্ডিডেটরা 2টো পরীক্ষার সুযোগ পাবেন, আর নতুন ক্যান্ডিডেটরা কেবলমাত্র একটা পরীক্ষার সুযোগ পাবেন। বিভিন্ন পক্ষ বিভিন্ন রকম মতামত প্রকাশ করছে, সেগুলোই কিন্তু বিভিন্ন সময় যে সকল তথ্য আসছে, যে সকল বিশেষজ্ঞ যে সকল কথা বলছেন, শিক্ষাবিদরা যা বলছেন সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
আজকেও কিন্তু সেরকমই একটা মতামত, সেরকমই একটা সম্ভাবনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যেটা কিন্তু এবারে এসএসসিতে ঘটে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আজকের এপিসোডে আমরা এসএসসির কিছু সম্ভাবনাময় দিক তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি ভিডিওটি একটু কমপ্লিটলি দেখেন ধৈর্য সহকারে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবার আপনি বলবেন যে আগের দিনে এই রকম বললেন, আজকের দিনে এই রকম। দেখুন, বিভিন্ন পক্ষ বিভিন্ন মতামত প্রকাশ করছেন, বিভিন্ন সম্ভাবনা দেখাচ্ছেন, আর প্রত্যেকটাই কিন্তু যুক্তিগ্রাহ্য, প্রত্যেকটার বিরুদ্ধেই কিন্তু তথ্য রয়েছে, ইনফরমেশান রয়েছে, যে কারণে কিন্তু এগুলো আপনাদের সামনে আমরাও তুলে ধরার ব্যাপারে স্যাটিসফাইড হচ্ছে। কতগুলো বিষয় আমাদের সামনে আবারও ক্রমশ প্রকাশ্য হয়ে আসছে। একটা কথা ঠিকই যে এখানে এসএসসি আর রাজ্য সরকার উভয়ের মধ্যে কিন্তু একটা মতবিরোধ সৃষ্টি হয়ে গিয়েছে। সেটা আমরা 3রা এপ্রিল ফাইনাল আউটকাম বা সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের পর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বাবুকে বলতে যে এই অল্প সময়ের মধ্যে অর্থাৎ 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করা সম্ভব নয়, এবং সেই শুধু 3 মাস নয়, এখন যে ডিসেম্বর মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হচ্ছে তাতেও বলা হচ্ছে নাকি যে ডিসেম্বরের মধ্যেও কমপ্লিট করা সম্ভব নয়। আবার অপরদিকে আমরা দেখেছি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে 3রা এপ্রিল অর্থাৎ ফাইনাল আউটকাম বেরানোর 15 মিনিটের মধ্যেই তিনি ঘোষণা করেছেন যে আমরা 3 মাসের মধ্যে কমপ্লিট করব। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার কিন্তু নিয়োগ কমপ্লিট করতে সদা আগ্রহী রয়েছেন, তাদের মধ্যে সদ ইচ্ছা রয়েছে এবারে নিয়োগ কমপ্লিট করার ব্যাপারে। যখন বলা হচ্ছে যে 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, তারা তাইতেই রাজি রয়েছেন। আবার যখন বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে করতে হবে, তাতেও তারা রাজি রয়েছেন। তাহলে গড় রাজি কারা রয়েছেন? সেটা হলো এসএসসি। তাদেরকে তো নিয়োগ করতে হবে। রাজ্য সরকার তাদেরকে নির্দেশ দেবেন, তাদেরকে অর্ডার দেবেন যে হ্যাঁ আপনারা নিয়োগ করুন, সবুজ সংকেত দেবেন, তাদেরকে অনুমতি দেবেন, কিন্তু আলটিমেট নিয়োগটা কমপ্লিট করতে হবে, পরিচালনা করতে হবে, কাজটা করতে হবে এসএসসিকে, অর্থাৎ সেই সিদ্ধার্থ মজুমদারের নেতৃত্বাধীন এসএলএসটি বা এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন বা স্কুল শিক্ষা দপ্তরকে। যে কারণে কিন্তু আমরা দুটো মতবিরোধ দেখতে পেয়েছি। একদিকে দেখছি যে এসএসসি শুধু এই নতুন নিয়োগ বা এই নিয়োগ কমপ্লিট করার ব্যাপারে এই রাজ্য সরকারের সঙ্গে মতবিরোধ নয়, একইভাবে এই নতুনদেরকে অংশগ্রহণ করানো নিয়েও কিন্তু রাজ্য সরকারের সঙ্গে তার মতানৈক্য রয়েছে। একদিকে দেখা যাচ্ছে যে এসএসসি নতুনদের সুযোগ দিতে নারাজ, আবার অন্যদিকে দেখছি যে রাজ্য সরকার চায় নতুনদের সুযোগ দিতে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের 1.5 লক্ষ ভ্যাকেন্সি রেডি আছে, আমরা অনেক ক্যান্ডিডেটকে এবার নিয়োগ করতে পারবো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়কে দেখেছি তিনি বলছেন বা তিনি এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন। আবার কিছুদিন আগে একটা আমরা আপডেট পেলাম, সেখানে বলা হচ্ছে যে সূত্র মারফত জানা যাচ্ছে যে নতুনদেরকে অংশগ্রহণ করানোটা নাকি ব্রাত্য বসু মহাশয়েরই কিন্তু একান্ত প্রচেষ্টা বা রাজ্য সরকারের একান্ত প্রচেষ্টায় রয়েছে, যেখানে এসএসসি কিন্তু এই নতুনদেরকে এবারে নিয়োগে অংশগ্রহণ করাতে একেবারেই রাজি নয়। রাজ্য সরকার চায় কিন্তু নতুনদের অংশগ্রহণ করাতে। একদিকে নিয়োগ করবে কারা আর কাদের আন্ডারে নিয়োগটা হবে, এই দুটো নিয়ে কিন্তু মতানৈক্য সৃষ্টি হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা সেটা আর আমাদের কাছে ডাউট নয়, আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে নতুনরা অংশগ্রহণ অবশ্যই করতে পারবে। এ যাবৎ কোনো নোটিফিকেশান, কোনো আপডেট এসএসসি থেকে রাজ্য সরকার থেকে কোনো আপডেট প্রকাশিত হয়নি ঠিকই, কিন্তু বিভিন্ন সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি এ যাবৎ আমাদের প্রতিটা ক্যান্ডিডেট অর্থাৎ নতুন ক্যান্ডিডেটরা কিন্তু স্যাটিসফাইড হয়ে উঠতে পারছেন যে না, এবারে যে এসএলএসটি হবে সেখানে নতুনরা অংশগ্রহণ করতে পারবে। এ যাবৎ বা এখনও পর্যন্ত এটা স্থির রয়েছে। আমরা বুঝতে পেরেছি যে নতুনরা অংশগ্রহণ করতে পারছে, তবে সেই নতুনদেরকে অংশগ্রহণ কিভাবে করানো হবে, কিভাবে তাদেরকে চাকরি দেওয়া হবে, কোন পদ্ধতিতে তাদের পরীক্ষা নেওয়া হবে, কোন সিলেবাসের ওপর নেওয়া হবে, নতুনদের মানে পুরনোদের সঙ্গে তাদেরকে নেওয়া হবে নাকি তাদেরকে পৃথকভাবে নেওয়া হবে, তাদের জন্য আলাদা ভ্যাকেন্সি পোস্ট করা থাকবে নাকি তাদের সঙ্গে কম্বাইন্ডভাবে করা থাকবে, ইত্যাদি একাধিক বিষয় রয়েছে। তবে একটা তথ্য আমরা পেয়েছি যে এখানে কিন্তু গেজেট পাবলিশড হতে চলেছে, ভ্যাকেন্সি আপডেশন করা হচ্ছে। এখন এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কি হতে পারে সেটা কিন্তু আমাদের কাছে সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা নিজেরা অভিজ্ঞ, নিজেদের মতো করে বিষয়গুলো সাজিয়ে নিন। রাজ্য সরকার ভেতরে একটা নতুন এসএলএসটি করার পরিকল্পনা করেই রেখেছিল। তারা কিন্তু চেয়েছিল, তারা কিন্তু বিভিন্ন কখনো পার্লামেন্টে, কখনো সভা সমিতি, মিটিং মিছিল যে কোনো জায়গায় কিন্তু তারা বলেছেন যে আমাদের ভ্যাকেন্সি রেডি আছে, আমরা কেসের কারণে কিন্তু নিয়োগ করতে পারছি না। কিন্তু সেই কেস যখন ক্লিয়ার হয়ে গেল তখন রাজ্য সরকার তো অবশ্যই চাইবে নিয়োগ করতে।
সেটা তো তাদের কথার মধ্যেই তো রয়েছে, তারা তো এটা পরিকল্পনা করেই রেখেছিলেন যে নতুন এসএলএসটি তারা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের কথায় আমরা বারবার শুনেছি যে আমাদের ভ্যাকেন্সি রেডি আছে, আমাদের সমস্ত কিছু রেডি আছে, তাহলে তারা সেটা বাস্তবায়িত করবে না, এটা কি কখনো হয়? আর যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রতি ভরসা অবশ্যই রাখতে হবে। যতই বলেন যে ভরসা রাখা যায় না, বিশ্বাস রাখা যায় না, তবুও কিন্তু ভরসা রাখতে হবে আমাদেরকে আশাবাদী হয়ে, না হলে কিন্তু চলবে না। তাই বলবো, রাজ্য সরকার কিন্তু ভেতরে ভেতরে একটা এসএলএসটি নতুনভাবে করার একটা পরিকল্পনা নিয়েছিলেন। সেই যে নিয়েছিলেন সেটার বিশ্বাসযোগ্যতা আসছে কিন্তু এবারে নতুন নোটিফিকেশান এলে আমাদের কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে রাজ্য সরকার পরীক্ষা পদ্ধতি এবং স্কুলে শিক্ষা দপ্তরকে সেটা পাঠিয়ে দিয়েছিল। আমরা অনেকেই এ যাবৎ একটা তথ্য পেলাম যে নতুন নোটিফিকেশানের খসড়া রেডি হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গিয়েছে। বলা হচ্ছিল যে 2-3টে জেলায় এখনও পর্যন্ত তারা তাদের ভ্যাকেন্সি পোস্ট কত রয়েছে, কোন ক্যাটাগরিতে কতগুলো রয়েছে, সেটা তারা এখনও পর্যন্ত ফাইনালি জানায়নি। এটুকুই জাস্ট খামতি রয়ে গেছে, নাহলে বাদবাকি তাদের কিন্তু নতুন নোটিফিকেশান ক্লিয়ারভাবে তৈরি হয়ে গিয়েছে। শুধু নবান্নের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেলে, তাদের অনুমতি পেলে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি অপেক্ষায় রয়েছে এই নোটিফিকেশান পাবলিশের ব্যাপারটা। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখন নাকি নিয়োগ করার জন্য বা খসড়া প্রস্তুত করা নাকি চূড়ান্ত হয়েছে, কিন্তু না, এক পক্ষ বা যে পক্ষের কথাটা আজকে আমরা বলছি তারা বলছেন যে না, এপ্রিল মাসের মাঝামাঝি সময়েই কিন্তু, অর্থাৎ সেই 17 তারিখের পরে বা 17 তারিখের আগে যখন ক্লারিফিকেশান নিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের কাছে, সেই সময়ই কিন্তু রাজ্য সরকার, যখন বলছিলাম যে একটা আপডেট পেয়েছিলাম যে শিক্ষা দপ্তর এবং নবান্ন আবার এসএসসি বোর্ড, এই যে তাদের মধ্যে চিঠিপত্র আদান প্রদান চলছে, সেই সময়টাতে কিন্তু তারা খসড়া তৈরি করে ফেলেছিলেন কোন পদ্ধতিতে পরীক্ষা হবে। এবং সেখানে খসড়া হয়েছিল একটা নয়, দুটো নয়, তিন ধরনের পরীক্ষা পদ্ধতি প্রস্তাবিত হয়ে রয়েছে এখনও পর্যন্ত। ফাইনালি কোনটা হবে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়, কিন্তু সেই 3 পদ্ধতি কোনটা, সেই 3 পদ্ধতি কীরকম, সেটা কিন্তু যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আপনারা নিজেরাও অভিজ্ঞ, আপনারা নিজেরাই বলতে পারবেন যে 3টের মধ্যে কোন পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আসুন প্রথমে সেই 3টে পদ্ধতি জেনে নিই। 1 নম্বরে 2016 নিয়োগের পরীক্ষা পদ্ধতি। 2016 সালে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার পদ্ধতি কিন্তু এবারেও গ্রহণযোগ্য হচ্ছে। বলা হচ্ছে 2016 সালের সেই 55 নাম্বারের 55টি প্রশ্ন থাকবে, কেননা এখানে নেগেটিভ মার্কস যেহেতু থাকছে না, মাদ্রাসার ক্ষেত্রে ছিল, তো এখানে নেগেটিভ মার্কস নেই। 55 নম্বরের 55টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে, তাহলে 55টা প্রশ্ন, 55 নাম্বারের রিটিন পরীক্ষা। তার সঙ্গে থাকছে 35 নাম্বারের একাডেমিক, তাহলে 55 + 35 + 10 নাম্বারের ভাইভা, এই নিয়ে টোটাল 100, এবং এই 100-এর ওপর ওয়েটেজ করে কিন্তু ফাইনাল প্যানেল রেডি করা হবে। এটা হলো একটা প্রস্তাব এই নিয়োগ পদ্ধতি বা পরীক্ষা নেওয়ার ব্যাপারে। দ্বিতীয় প্রস্তাবটা কি রয়েছে? 2024 সালের মাদ্রাসা নিয়োগের পরীক্ষা পদ্ধতি, অর্থাৎ 2024 সালে মাদ্রাসা রিক্রুটমেন্ট হয়েছিল যে পদ্ধতিতে, সেই পদ্ধতিতে শুধু পার্থক্য এটাই যে মাদ্রাসার সঙ্গে সেখানে নেগেটিভ মার্কস ছিল, 2টো ভুল উত্তর করলে 1 নম্বর মাইনাস যাবে, এখানে সেটা থাকছে না। বাদ বাকি মাদ্রাসার সঙ্গে যাবতীয় বিষয়টা থাকছে। কীরকম সেটা? 90 নাম্বারের রিটিন পরীক্ষা, অর্থাৎ 90টা প্রশ্ন 1 নম্বর করে, 90 নাম্বারের 90টি প্রশ্নের রিটিন পরীক্ষা, তার সঙ্গে রয়েছে 10 নাম্বারের ভাইভা, অর্থাৎ 90 নাম্বারের মধ্যে কাট অফের মধ্যে আসতে পারলে আপনার কিন্তু 10 নাম্বার ভাইভা, এই 90-এর মধ্যে প্রাপ্ত নাম্বার যেটা কাট অফের মধ্যে আপনার রয়েছে সেই প্রাপ্ত নাম্বার প্লাস ভাইভা 10 নম্বরের মধ্যে প্রাপ্ত নাম্বার অ্যাড করে বা যোগ করে 100-র মধ্যে কত হচ্ছে সেটার উপর ওয়েটেজ করে কিন্তু ফাইনাল প্যানেল তৈরি হবে। একাডেমিক কিন্তু থাকছে না। 2016 সালে যেটা আমরা দেখছি যে একাডেমিক রয়েছে 35 নাম্বারের, এই যে প্রস্তাব 24 সালে মাদ্রাসা নিয়োগ পদ্ধতির প্রস্তাব অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু একাডেমিকটা বাদ পড়ে যাচ্ছে। মোট কথা 100-এর ওপর ওয়েটেজ করেই কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। 3 নম্বর প্রস্তাব কি রয়েছে? 2020 সালে পার্থ চট্টোপাধ্যায়, যিনি এখন বর্তমানে জেলে রয়েছেন, সেই পার্থ চট্টোপাধ্যায় 2020 সালের প্রাক্তন শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, সেই পার্থ চট্টোপাধ্যায়ের আমলে যে গেজেট পাবলিশড হয়েছিল স্কুল শিক্ষক নিয়োগের ব্যাপারে, এবং যে পদ্ধতিতে কিন্তু সাঁওতাল মাধ্যমে পরীক্ষা হয়েছিল, তারপরে সেই গেজেট বন্ধ হয়ে যায়। যাই হোক, তো 2020 সালে তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামানায় যে গেজেট বেরিয়েছিল স্কুল শিক্ষক নিয়োগের ব্যাপারে, সেই গেজেটটাও কিন্তু এবারে প্রস্তাবিত হয়েছে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? অর্থাৎ এখানে থাকছে তার গেজেট অনুযায়ী
10 নাম্বারের 100 নাম্বারের প্রিলি পরীক্ষা, পিটি যেটাকে বলা হচ্ছে, এবং সেই 100 নাম্বারের প্রিলি পরীক্ষা কিন্তু কাট অফ নয়, পাস মার্ক। অনেকে বলছেন এটা 60%-এ পাস, আবার অনেকে বলছেন না 35 থেকে 45-এর মধ্যে পাস মার্ক এখানে নির্দিষ্ট থাকবে। এবং তার সিলেবাস কি হতে পারে সেটা নিয়ে আমরা গত এপিসোডে কিন্তু আলোচনা করে দিয়েছি। এই পক্ষ বলছেন যে না, এখানে 100-র মধ্যে 35 থেকে 45-এর মধ্যে কিন্তু এখানে পাস মার্ক রাখতে পারে। আর এই পাস মার্কটা কেবল পাস মার্কই, এই নাম্বার কিন্তু আর কোনো জায়গায় কাজে লাগছে না। আপনার এটা পাস করতে পারলে তবেই কিন্তু আপনার 100 নাম্বারের সাবজেক্ট আসছে, এবং 100 নাম্বারের মধ্যে আপনার কাট অফ যেরকম আসবে, আপনি কাট অফের মধ্যে আসতে পারলে তবেই কিন্তু আপনি এখানে সরাসরি চাকরি পেয়ে যাবেন। আপনার এই 100 নাম্বারের যে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছেন, সেই সাবজেক্টের পরীক্ষায় কাট অফের মধ্যে আসতে পারলেই কিন্তু আপনি এখানে সরাসরি চাকরি পেয়ে যাচ্ছেন, সরাসরি কাউন্সেলিংয়ে ডাক পড়বে আপনার। এই যে প্রিলিটা হচ্ছে, এই প্রিলিটায় যেমন আপনাকে 35 থেকে 45-এর মধ্যে আপনাকে পেয়ে পাস করতে হচ্ছে, যদিও সেটা কিন্তু এখনও ধার্য করা হয়নি। এই প্রিলি পরীক্ষা ফেস করার কারণে কিন্তু আপনি এখানে ইন্টারভিউর হাত থেকে বেঁচে যাচ্ছেন, আপনি সরাসরি চাকরিতে জয়েন করতে পারছেন, এখানে কিন্তু ভাইবা থাকছে না। প্রথম কথা, 2016-র পদ্ধতিতে যদি হয় তাহলে 35 নম্বরে একাডেমিক আপনাকে হেল্প করবে। 24-এর মাধ্যমে যদি পরীক্ষা হয়, মাদ্রাসা মাধ্যমের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার একাডেমিক যদি আপনার কম থাকে তাহলে কিন্তু আপনার এখানে অনেকটা হেল্প করবে, আপনার পরীক্ষায় প্রাপ্ত নাম্বারটা এখানে কার্যকরী হবে। আর যদি 2020-র মাধ্যমে হয় তাহলে কিন্তু এখানে আপনার কোনো ভাইবা দিতে হচ্ছে না। তিনটেই কিন্তু আকর্ষণীয়, কিন্তু সব থেকে বেশি সুবিধাজনক আমি যেটা বলবো আমার মনে হয় সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের গেজেট। এখানে আপনাকে ভাইবা দিতে হচ্ছে না, ভাইবা কিন্তু খুব টাফ ব্যাপার, সেখানে ডেমনস্ট্রেশন দিতে হবে, আপনার অঙ্গভঙ্গিমা, আপনার অ্যাটিটিউড, বসার ভঙ্গিমা, আপনাকে কিন্তু এইগুলো ভালো করে ফেস করতে হবে। আপনি পরীক্ষার জন্য ঠিক যেমনটা প্রিপারেশান করেছেন তার থেকেও বেশি প্রিপারেশান করতে হবে, কেননা পরীক্ষা দেওয়ার সময় আপনাকে কিন্তু একটু ভাবতে সময় পেতেন, আপনি মাথা চুলকোতে সময় পেতেন, সেটা করে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারতেন। কিন্তু ইন্টারভিউ এমন একটা জিনিস যেখানে 4-5 জন কিন্তু আপনার দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে থাকবে, আপনার অ্যাটিটিউড ঠিক রেখে, আপনার চোখের দৃষ্টিভঙ্গি ঠিক রেখে সময় একদম পাবেন না, সরাসরি কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক আশাক, মাথার চুল, সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। এবার আপনারা বলুন যে এই 3টে পরীক্ষা পদ্ধতি এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই পদ্ধতি, 3টে পদ্ধতি প্রস্তাবিত হয়ে রয়েছে, এই 3টের মধ্যে কোনটা হলে সকলের সুবিধা হবে, আপনাদের সুবিধা হবে? একটা জিনিস ঠিকই যে 2016-র পদ্ধতিতে হোক, 2024-এর পদ্ধতিতে হোক, কিংবা 2020-র পদ্ধতিতেই হোক না কেন, এই 3টেই তো আমাদের পশ্চিমবঙ্গে ঘটেছে। এই 3টের মধ্যে যে কোনো একটা পদ্ধতি হতে পারে, কিংবা 3টেতেই কোনটা হবে সেটা তো জানি না। তো এখনও পর্যন্ত যে প্রস্তাবিত হয়ে রয়েছে এই 3টে পদ্ধতিতে একটা জিনিস কমন, যে 100 কিন্তু এখানে ওয়েটেজ থাকছে। এই 100-এর মধ্যেই কিন্তু আপনার ওয়েটেজ তৈরি হবে, ফাইনাল প্যানেল তৈরি হবে। এবার আপনারা কমেন্ট করে জানান এই 3টের মধ্যে কোনটা সুবিধাজনক। এই সকল পদ্ধতি রাজ্য সরকার নিয়ে আসছে এ কারণেই, কেননা তার প্রধান কারণ হচ্ছে সময়টা খুব কম, সময় খুবই অল্প। কীরকম সেটা? প্রিলি এবং মেন। আপনারা বলবেন যে প্রিলি তাহলে কবে হবে, মেন তাহলে কবে হবে? এটার উত্তর হচ্ছে এটাই যে প্রিলি এবং মেন, অর্থাৎ মেন বলতে আপনার সাবজেক্ট, একই দিনে পরীক্ষা হবে। আপনি যে হলে ঢুকবেন একদম প্রিলি দিয়ে মেন দিয়ে তবেই ফিরে আসতে পারবেন। কেমন? অর্থাৎ প্রিলি খাতা দেখা হবে, তাতে পাস করতে পারলে তবেই আপনার মেনের খাতা দেখা হবে। আমরা অনেকেই ভাবছি যে প্রিলি পরীক্ষা হবে, প্রিলি রেজাল্ট বেরাবে, তারপরে মেনের পরীক্ষা হবে। না, তত সময় কিন্তু নেই, এখানে সময় বেঁধে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার কিন্তু ক্রমশ সময়টা নষ্ট করছেন। তাহলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রিলি এবং মেন যদি হয় তাহলে সেটা একদিনেই হবে। চাপটা কতটা ভাবুন। একদিকে যেমন এখানে পাস মার্কের ব্যাপার রয়েছে, কাট অফ নেই প্রিলিতে, কিন্তু প্রিলির যে সিলেবাস এবং সেই সঙ্গে প্রিলি পরীক্ষা দেওয়া কতটা টাফ ব্যাপার। কিন্তু এই টাফটা সহ্য করলে আপনাকে কিন্তু এই দিনেই আপনার কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, আর কিন্তু আপনাকে পড়তে বসতে হচ্ছে না। আপনি কিন্তু সরাসরি কাউন্সেলিংয়ের সুযোগ পাচ্ছেন এখানে যদি আপনি ক্র্যাক করতে পারেন। কেন? এরপরে যদি ইন্টারভিউ থাকে তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউর জন্য আবার প্রিপারেশান নিতে হবে, আর ইন্টারভিউ প্রিপারেশান নিশ্চয়ই আপনার লিখিত পরীক্ষা থেকেও বেশি, সেটা আপনারা সকলে অভিজ্ঞ, সকলেই জানেন। কিন্তু এই একদিনেই কিন্তু আপনার পড়াশোনা কমপ্লিট হয়ে যাচ্ছে, এরপরে আপনার আর পড়াশোনা করার কোনো দরকার নেই, আপনি কিন্তু চুপচাপ শান্তিতে বাড়িতে বসে থাকতে পারবেন। এটাই হচ্ছে প্রিলি এবং মেনের সুবিধে। সময় সীমিত থাকার কারণেই কিন্তু রাজ্য সরকার এরকম একটা সিদ্ধান্তের পথে এগোচ্ছে বলে কিন্তু আপাতত সম্ভাবনা দেখা যাচ্ছে। এতে করে ইন্টারভিউয়ের সময় বাঁচানো যাবে, কেননা ইন্টারভিউ নিতে গেলেও কিন্তু প্রায় 1 মাস সময় লাগবে।
আর এখানে যেখানে সময়টা বেঁধে দেওয়া হয়েছে সেখানে 1 মাস সময় দেওয়া কিন্তু রাজ্য সরকারের পক্ষে খুবই কঠিন, কেননা শুধু এখানে 9, 10, 11, 12 নয়, সেখানে গ্রুপ সি, গ্রুপ ডিও রয়েছে, তাদেরকেও কমপ্লিট করতে বলা হয়েছে। এক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি নেওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে যদি এই 3টেই প্রস্তাবিত হয়ে থাকে। যদিও এটা কিন্তু সম্পূর্ণ সম্ভাবনাময় কথা, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, আদৌ সেটা সূত্র বলতে কোন সূত্র থেকে আসছে আমরাও জানি না, বলা হচ্ছে সূত্র মারফত, আমরাও বলছি সূত্র মারফত, এটাই হচ্ছে বাস্তব দিক। এই 3টে পদ্ধতি যদি প্রস্তাবিত হয়ে থাকে তাহলে কিন্তু এই পদ্ধতিটাই সবথেকে ভালো হবে এবং এই পদ্ধতি কিন্তু রাজ্য সরকার নিতে চলেছে। রেজাল্ট প্রকাশের মাসখানেকের মধ্যেই কিন্তু কাউন্সেলিং এসে যাবে যদি এই পদ্ধতিতে এগোনো হয়, এবং তবেই কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে বলেই বিভিন্ন বিশেষজ্ঞ মহলের দাবি, অভিমত এবং বিশ্বাস। এবার এ ব্যাপারে আপনাদের কি মনে হচ্ছে বা আপনাদের কাছে কিছু যদি তথ্য থেকে থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। আর বেশি সময় নেই, খুব শীঘ্রই আমরা নোটিফিকেশান পেয়ে যাব বলে আশা রাখি। আর যদি সেটা না হয় তাহলে কি হবে সেটা আমাদেরকে ভাবতে হবে, কেননা এখনও পর্যন্ত রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি বোর্ড কেউই যেহেতু কোনো রকম মুখ খোলেনি, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত কেউই যখন এই ব্যাপারে কিছু বিষয় আলোকপাত করছেন না, তাহলে আমাদেরকে অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় উপায় নেই। এক্ষেত্রে আপনাদের একটাই কাজ, সেটা হলো প্রিপারেশান চালিয়ে যাওয়া। এক্ষেত্রে আপনাদের একটাই কাজ, সমস্ত আপডেটগুলোর প্রতি কিন্তু নজর রাখা। অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কেননা এসএসসি সম্পর্কিত ছোট বড় পক্ষে বিপক্ষে সমস্ত মতামত যা তথ্য সংগ্রহ করতে পারবো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন আজকের এপিসোড আপাতত এখানেই শেষ করলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।